আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল ২ লক্ষ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো, নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল? আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে। এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে। আর এ বিষয়ে গতকালকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে, আমরা যদি তথ্যপাত্য সহ বলি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি, কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন ছিল। তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন। এখন এই যে বিদেশ সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজ্যাকশন পিরিয়ডে, সেটা আসলে কতটুকু যৌক্তিক? তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানেই মিস ইনফরমেশন চলে আসে। আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনো আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে। দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো, আমি সেটা করিনি। তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে, এখন এই অনেক বলতে কয়জন, 2 জন 4 জন 5 জন, কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন? এটা ঠিক কেন? কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে। তো হইলে সরকার পরিবর্তন হবে, তারা তাদের পাসপোর্ট অ্যাজ এ সিস্টেমিক্যালি তারা সেটা সারেন্ডার করবে, কিন্তু এখন কেন? প্রশ্নটা এই জায়গাতেই। তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন? উত্তরে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি ভিসা সহজ করার জন্য নয়, বরং সময় গেইন করার জন্য, অর্থাৎ সময় বাঁচানোর জন্য। থাকে না যে তাড়াহুড়া কইরা তড়িঘড়ি কইরা পরিস্থিতি খারাপ হলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পৈরানে পুলিশ পাহারা সরে যাক, সেনাবাহিনী পাহারা সরে যাক, উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধেই কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে। তিনি বলেন, পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের B1 B2 ভিসা বাতিল হয়নি, কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে, সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন। এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে, যেহেতু এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে, এমনকি অনেকের নামেই এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের অভিযোগ আছে। তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলো লোন করা হয়েছে, ঋণ করা হয়েছে, এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়েছে, নাকি কোনো সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে। আর যারা এগুলারকে সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার চেষ্টা করছেন। এখনো সবকিছু ধোঁয়াশা, তবে আশা করি ধোঁয়াশা কেটে পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকুন। নির্বাচনী প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বিপুল সাড়া। দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হাবভাবেও ফুটে উঠছে তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে। সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে, দেশের মানুষের বড় একটি অংশ মনে করছেন বিএনপির চেয়ারম্যানের চেয়ারে বসাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বুলেট প্রুফ গাড়ি থেকে হেলিকপ্টার, সব মাধ্যমেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারেক রহমান। দক্ষ পিআর টিম মুখিয়ে আছে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে।
কোনো সুযোগই চুল পরিমাণও ছাড়ছেন না তারা। এরই মধ্যে আকাশের চাঁদ হয়ে ধরা দিয়েছে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস। জামায়াত যদিও বলছে হ্যাক হয়েছিল আমিরের এক্স, কিন্তু বিএনপি এর চূড়ান্ত সুযোগ নিতে ছাড়েনি। ফলে এই মুহূর্তে প্রচারণার দৌড়ে এগিয়ে গেছে বিএনপি। জরিপও কথা বলছে একই টোনে। রাজনীতির মাঠে হাওয়া বদলাতে সময় লাগে না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো সত্য। ক্যালেন্ডারের পাতায় আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দিন ৮ বাকি। মাঠে চলছে বল দখলের চূড়ান্ত লড়াইয়ের মধ্যেই দিন কয়েক আগে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে যেন বোমা ফাটালো। জরিপের ফলাফল বলছে দেশের ৪৭.৬% মানুষ মনে করছেন তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে যখন এই জরিপের ফলাফল প্রকাশ করা হচ্ছিল, তখন বাইরের রাজনৈতিক উত্তাপের সঙ্গে ভেতরের তথ্যের উত্তাপ মিলেমিশে একাকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির সমর্থন যে জ্যামিতিক হারে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গত কয়েক মাসে তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার প্রয়াণ এবং দলের হাইকমান্ডের সুচতুর কৌশল বিএনপিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা এখন একক আধিপত্যের স্বপ্ন দেখছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অথচ রাজনীতির দাবা খেলায় সব গুটি কিন্তু বিএনপির পক্ষে ছিল না। খুব বেশি দিন আগের কথা নয়, যখন মাঠের সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন আগের এক জরিপে দেখা গিয়েছিল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধ হয়ে জনপ্রিয়তার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। তরুণ ভোটার এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকেছিল। তখন মনে হচ্ছিল এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, আর ক্ষমতার মসনদ বিএনপির জন্য কুসুমাস্তীর্ণ হবে না। কিন্তু রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। সেই এগিয়ে থাকা জোটের জনপ্রিয়তা কেন হুট করে থমকে গেল? বিশ্লেষকরা বলছেন এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া নারী নেতৃত্ব এবং কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের কথিত এক্স স্ট্যাটাস, যা পরে হ্যাকড হয়েছে বলে দাবি করা হয়, তা নিয়ে বিএনপির সাইবার উইং এবং পিআর টিম যে ঝড় তুলেছে, তাতে জনমতের পাল্লা বিএনপির দিকে হেলে পড়েছে বলে মনে হয়। এই একই ঘটনাতেই দোদুল্যমান মধ্যবিত্ত ভোটাররা যারা জামায়াত এনসিপি জোটের দিকে ঝুঁকেছিলেন, তারা আবার ইউটার্ন নিয়ে বিএনপির পতাকা তলে ফিরেছেন, এমনটা আভাস পাওয়া যায়। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের গভীরে গেলে দেখা যায় বিএনপির এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সিদ্ধান্তহীন ভোটারদের মন পরিবর্তন। জরিপ বলছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন ৪৭% বেশি মানুষ। অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২২.৫% মানুষ। এই ব্যবধানটা বিশাল। আর কৌতূহলোদ্দীপক বিষয় হলো, ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র ২.৭% মানুষ। আর ২২.২% মানুষ এখনো জানেন না কে হবেন প্রধানমন্ত্রী। তবে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ারের বক্তব্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। আগের রাউন্ডগুলোতে যারা জামায়াত বা এনসিপির পক্ষে ছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিএনপির দিকে শিফট করেছেন। অর্থাৎ জোটের রাজনীতি জামায়াতের জন্য যতটা না সুফল বয়ে এনেছে, তার চেয়ে বেশি ভোট ট্রান্সফার করেছে বিএনপির বাক্সে। মাঠের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে নির্বাচন ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের সমর্থকরা এখন রাজনৈতিক এতিম। কিন্তু ভোট তো আর উধাও হয়ে যায় না। পেপসের জরিপ বলছে এক সময়ের কট্টর আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদের প্রায় ৩২.৯% এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন। এটা রাজনীতিতে এক বড় ধরনের প্যারাডাইম শিফট। এক সময়ের সাপে নেউলে সম্পর্ক থাকা দুই দলের কর্মী সমর্থকদের এই মেরুকরণ বিস্ময়কর। অন্যদিকে মাত্র ১৩.২% আওয়ামী লীগ ভোটার জামায়াতকে বেছে নিতে পারেন বলে জানিয়েছেন। আর ৪১.৩% এখনো
সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এই সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীনরাই নির্বাচনের দিন শেষ ট্রাম্প কার্ড হতে পারেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত ভীতি এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আওয়ামী লীগের তৃণমূলের একটি বড় অংশ কৌশলগত কারণেই বিএনপির ধানের শীষে সিল মারাটাকে মন্দের ভালো হিসেবে বেছে নিতে পারেন। তারেক রহমানের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়েও কথা বলতে হয়। তিনি যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তা রীতিমতো কর্পোরেট লেভেলের পেশাদারিত্বের ছাপ রাখছে। বুলেট প্রুফ গাড়ি আর হেলিকপ্টারে চড়ে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন। তার প্রতিটি জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে। বিএনপির পিআর টিম প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন। প্রতিপক্ষ যখনই কোনো ভুল করছে, বিএনপি সেটাকে লুফে নিচ্ছে। জামায়াত আমিরের এই বিতর্কিত টুইট বা স্ট্যাটাস ইস্যুটিকে তারা যেভাবে নারীদের সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে, তা ছিল মাস্টার স্ট্রোক। এর ফলে শহুরে শিক্ষিত নারী ভোটার এবং প্রগতিশীল অংশের ভোট, যা জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, তা পুরোপুরি বিএনপির দিকে ঘুরে গেছে। জরিপেও দেখা যাচ্ছে, এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ীর প্রশ্নে 52.9% উত্তরদাতা মনে করেন তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবে। রাউন্ড 2-এর তুলনায় এই হার 7.5% বেড়েছে, যা প্রমাণ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপি কতটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে শুধু এমপি নির্বাচনই হবে না, হবে সংবিধান সংস্কারের গণভোটও। জুলাই সনদের আলোকে সংবিধানের আমূল পরিবর্তনের এই উদ্যোগে জনগণের সাড়া কেমন? জরিপ বলছে, উত্তরদাতাদের প্রায় 60% গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছেন। 22% মানুষ এ বিষয়ে এখনো অন্ধকারে বা জানেন না। এই গণভোটের বিষয়টিও নির্বাচনের মোড় ঘোরানোর একটি অনুষঙ্গ। বিএনপি তাদের ইশতেহারে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দিয়েছিল, তার সঙ্গে জুলাই সনদের অনেক মিল থাকায় সংস্কারকামী তরুণদের ভোটও বিএনপির দিকে ঝুঁকছে। জামায়াত ও এনসিপি জোট সংস্কারের কথা বললেও ভোটাররা মনে করছেন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা এই মুহূর্তে বিএনপিরই বেশি আছে। অনিশ্চয়তার চেয়ে অভিজ্ঞতার উপরই বাজি ধরতে চাইছে সাধারণ মানুষ। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। সারা দেশের 64 জেলার গ্রাম এবং শহরের 5147 জন মানুষের উপরে চালানো এই জরিপ যদি বাস্তবের প্রতিচ্ছবি হয়, তবে ফলাফল একরকম লিখেই রাখা যায়। জরিপের তথ্য মতে বিএনপি 52.8% ভোট পেতে পারে, যেখানে জামায়াত এবং তাদের জোটের ভাগে জুটতে পারে 31% ভোট। এই ব্যবধান ঘুচিয়ে শেষ মুহূর্তে জামায়াত এনসিপি জোটের পক্ষে বাজি উল্টে দেওয়াটা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন সিদ্ধান্তহীন ভোটারদের 26.6%ই এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। জামায়াতের ভোট ব্যাংকে অস্থিরতা, এনসিপির সঙ্গে জোট নিয়ে তৃণমূলের কর্মীদের ধোঁয়াশা এবং আওয়ামী লীগের এন্টি জামায়াত জোটের কৌশলগত শিফটিং, সব মিলিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথটা প্রশস্ত হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয়, 12 ফেব্রুয়ারি ব্যালট বাক্সে এই জরিপের প্রতিফলন ঠিক কতটা ঘটে, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে আরও বড় কোনো নাটকীয়তা। তবে আপাতত হাওয়া ভবনের উত্তরসূরি যে বঙ্গভবন বা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছেন, তা চাউর হয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া।